বলতেছে যে ইসলামী ব্যাংক এবং ইবনে সিনা এগুলো তাদের প্রতিষ্ঠান না, সুতরাং তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই নাই। বুঝতে পারছেন? জামাত যখন বলতেছে ইসলামী ব্যাংক তাদের প্রতিষ্ঠান না, ইবনে সিনা তাদের প্রতিষ্ঠান না, তার মধ্য দিয়ে তারা প্রমাণ দিচ্ছেনি তাদের প্রতিষ্ঠান এগুলো। জামাত শিবিরের নেতা কর্মীদের তো ভয় নাই, তাদের মতো করে ব্যবসা প্রতিষ্ঠান বানায় নিছে সেখান থেকে। এবং দেখেন গত কয়েকদিন আগে 5,000 লোক এখান থেকে বের করে দিল, সেখানে প্রতিবন্ধীদের বের করে দিয়েছে। এবং তারা একটা মিথ্যা ছড়িয়েছে যে এরা নাকি অনার্স মাস্টার্স করে নাই, এরা নাকি এসএসসি পাস, তাদেরকে নিয়োগ দিছে। জামাত ইসলাম দেখা যাদেরকে 5,000 মধ্যে বের করছে তাদের মাঝে 1% না একজনও যদি এসএসসি পাস থাকে, এইচএসসি পাস থাকে, তারা দেখাতে পারবে না। একটা মিথ্যা গুজবের রস ছাড়িয়ে তারা এগুলো প্রচার করছে। তারা বলছে কোটি কোটি মানুষের কর্মসংস্থান করবে, কিন্তু তাদের প্রতিষ্ঠান থেকে জামাত শিবিরের বাইরে কেউ হলে বের করে দিচ্ছে। আজকে আপনারা বুঝতে পেরেছেন 5,000 কর্মীকে বের করে দেওয়ার উদ্দেশ্য কি? এই লোকগুলোকে পরিবর্তন করে জামাত শিবিরের লোক ঢুকাবে এবং তাদেরকে দিয়ে নির্বাচন করাবে। এই ধরনের প্রতিষ্ঠান তো বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিপরীত, যেখানে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের লোকেরা শুধুমাত্র চাকরি পাবে। সেই প্রতিষ্ঠান যখন ইসলামী ব্যাংকে টাকা রাখি তখন তো বলে না শুধুমাত্র জামাত শিবির টাকা রাখবে, তখন তো সবার টাকা নিতে মজা পায়। যখন হাসপাতালে ব্যবসা করবে তখন তো শুধু বলে না যে শুধুমাত্র জামাত শিবির এখানে চিকিৎসা করবে, তখন তো সবাইকে চিকিৎসা দিয়ে টাকা ইনকাম করে ঠিকই। তো এগুলো আপনাদেরকে বুঝতে হবে। আমরা যদি এদের প্রতারণা থেকে না বাঁচতে পারি তাহলে, এবং আমাদের আমজনতা দলের পক্ষ থেকে সুযোগ দিয়েছে, এবং এটা শুধুমাত্র প্রেস সচিবের ভাই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে সুবিধা নিয়েছে, প্রশাসক হচ্ছে শুধু এরকম না, ডক্টর ইউনূসের নিজের পরিবারের সদস্যরাও এমন করেছে, এবং ডক্টর ইউনূস তার কলিগদের ভাগ্যও বদলিয়েছে। তো ডক্টর ইউনূসের কলিগরা ছাড়া এই বাংলাদেশে আর যোগ্য লোক নাই। ডক্টর ইউনূস যে তার কলিগরে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানরে স্বাস্থ্য অধিদপ্তর বসাইলো, সে কতটুকু সফল, তাই না? আমরা এই জায়গাগুলো দেখি না, অনেক বেশি ক্যারিশমা দেখি না। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভিসা নিয়ে তালমাটাল অবস্থা, কোথাও যেতে পারতেছে না, কাজের জায়গা সংকীর্ণ হয়ে আসতেছে, ইউরোপে সংকীর্ণ হয়ে যাচ্ছে। এত ম্যাজিক ম্যান ডক্টর ইউনূস, এখানে ম্যাজিক দেখাতে পারেন না? একটা কথা, আমি তো ঐকমত্য কমিশনের আমরা যে একটা পার্ট, সেই পার্ট হিসেবে আমরা বলেছি যে আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নির্বাচনে প্রার্থী না হোক। উনি একদম বলতেই দিলেন না। তো তাহলে আপনারা নিজেরা আগে ঠিক করেন যে আপনারা খেলোয়াড় নাকি আপনারা রেফারি। যদি নিজেরাই খেলোয়াড়, নিজেরাই রেফারি হতে চান, তাহলে আমরা বলবো যে আপনাদের উপর ফ্যাসিবাদ ভর করছে, এবং আপনারাই সবচেয়ে বড় ফ্যাসিবাদ। কারণ এত বড় একটা গণঅভ্যুত্থানের পরে সেই গণঅভ্যুত্থানটা কেন ছিল? যে যারা ক্ষমতায় আছে তারা নির্বাচন আয়োজন করতে চায়, এবং তারা ক্ষমতায় থেকে নিজেরাই ভোটের প্রার্থী হবে, তারপরে নিজেরাই এমপি হয়ে সংসদে যাবে। এইটাই তো আমাদের দ্বন্দ্ব ছিল, যে তারা এইভাবে পারবে না। তো সেই কাজটি তারা আজকে করতে যাচ্ছে, এবং সেটা করতে না পেরে নানা রকমের তারা ছলনা করছে। আমরা জাতীয় নাগরিক জোটের পক্ষ থেকে, আমাদের যে জোট, সেটার পক্ষ থেকে বারবার বলেছে এই কথাগুলো, কিন্তু তারা এখন ভিন্ন। এবং আলী রিয়াজ স্যার যেই চালাকিটা করেছেন, আমরা তাকে স্মারকলিপি দিতে গিয়েছিলাম এই বিষয়গুলোতে নিয়ে। উনি আমাদেরকে বললেন যে তোমরা মনিরামপুর এই পাশের গেটে আসো, এই দিক দিয়ে ঢোকো, এবং সেটা আমাদেরকে বলে উনি দক্ষিণ প্লাজার গেট দিয়ে গাড়ি নিয়ে বাইরে পালাই গেলেন। তাহলে আপনি যদি চলে যান, তাহলে আমাদেরকে মণিপুরি গেট দিয়ে আসতে বলছিলেন কেন? অর্থাৎ এরা স্কিপ করতে যাচ্ছে, তারা একটা পলিসি নিয়ে আগাচ্ছে, সেই পলিসির বাইরে যাবে না। তো এই যদি হয়, এই যদি থাকে ডক্টর ইউনূসের মনে, এই যদি থাকে আলী রিয়াজদের মনে, তাহলে আমরা তাদেরকে বলতে চাই আপনারা এই গণঅভ্যুত্থানের কেউ না। মানে কেউ না, আপনারা কোথাও ছিলেন না এই গণঅভ্যুত্থানের মধ্যে। এই গণঅভ্যুত্থানে আমাদের পক্ষে একটা স্টেটমেন্ট দেন, একটা কথা বলেননি আপনারা, এবং আপনাদের কেউ ক্ষতিগ্রস্ত না। এবং আজকে বলছি যে আপনারাও এই সরকারের শেষ সময়ে এসে এখান থেকে পালায় যাবেন। হয়তো এমন হতে পারে যে হ্যাঁ ঠিক আছে, নির্বাচন এবং গণভোট একই দিনে হবে। অদ্ভুতভাবে তারা পরের দিন আবার পল্টি লইল যে না, গণভোট এবং জাতীয় নির্বাচন একসঙ্গে হওয়া যাবে না। তো আমরা খুব নিবিড়ভাবে দেখছিলাম যে জাতীয় ঐকমত্য কমিশন আমাদের সঙ্গে ফরমালি সবাইকে নিয়ে বসে, কিন্তু তারা এই বসার আগে এবং বসার আগে তারা কয়েকটি দলের সঙ্গে বসে সেখান থেকে একটা প্ল্যান নিয়ে এসে সেই এজেন্ডা আমাদের মাঝে ছুঁড়ে দেয়। আবার আমাদের সঙ্গে বসার পরে তারা আবার নতুন করে আলাদা করে কয়েকটি দলের সঙ্গে বসে নতুন করে আবার এজেন্ডা দেয়। এই জায়গায় মনে হচ্ছিল যে কিছু দল তাদেরকে এজেন্ডা দিচ্ছে, সেই এজেন্ডাগুলো নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করছে,
পছন্দ হলে ভালো, পছন্দ না হলে আবার সেই দলগুলোর সাথে মিটিং করছে। এবং এই আলাপ চলাকালীন আমরা একদিন প্রস্তাব করেছিলাম, এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এই সরকার কিসের ভিত্তিতে চলে, তাদের গাইডলাইন কোথায়? তারা বলছে যে 106 অনুযায়ী সংবিধানের ভিত্তিতে তারা গঠিত হয়েছে। তারা বলছে সংবিধানের ভিত্তিতে গঠিত হয়েছে, কিন্তু তারা আবার সেই সংবিধান মানতে চায় না। অর্থাৎ যখন তাদের সংবিধান লাগতেছে সংবিধানের অজুহাত দিচ্ছে, যখন তাদের সংবিধানটাকে বাধাগ্রস্ত হচ্ছে তারা তাদের ইচ্ছা বাস্তবায়নে, তখন তারা বলছে যে এই সংবিধান আমরা মানি না। তো এই হলো ঐকমত্য কমিশন। আমরা বলেছিলাম যে যাদেরকে আমরা রেফারি হিসেবে দিলাম